ওরা আমাকে ঘেন্না করতো, বড্ড ঘেন্না করতো। আমি চাপি। 2 ঘন্টা যাবৎ আমার নগ্ন লাশটা পোস্টমর্টমের জন্য পড়ে। পুলিশ ইন্সপেক্টর অমল ঘোষ আমার লাশটার দিকে তাকিয়ে নিজেই হেসে বলে উঠলেন, এই বয়সেও বিয়ের শখ যায়নি। এরপরই ডাক্তারের দিকে তাকিয়ে বললেন, তাড়াতাড়ি কাজ শেষ করুন, এবার তো লাশ আবার পরিবারকে ফেরত দিতে হবে। যত সব ঝামেলা বলেই আমার কালো বেঢাপ শরীরের দিকে তাকিয়ে আবারও তাকালেন। বিয়ের জন্য পরা চন্দনের দাগ মুখে এখনো রয়ে গেছে। আমি চাঁপা চক্রবর্তী, ডাকনাম চাঁপি। জন্মের সময় কালো গায়ে রং দেখে বাবা এই নাম রেখেছিলেন। বাবা আমার মুখ দেখে বলেছিলেন, দেখো, এই মেয়ে আমার জীবনে সৌভাগ্য আনবে। ভগবান বোধ করি বাবার দিকে চেয়ে ব্যঙ্গ হাসিটা সেদিন হেসেছিলেন। ছোটবেলা থেকে দাদা বৌদি পাড়া পড়শিদের খোঁটা শুনেই বড় হয়েছি। হেসলে ঠিকলে বৌদিরা পাতিলের তলার সাথে আমার তুলনা করতে পারলেই শান্তি পেত। একদিন বড় বৌদি গায়ে কালি লাগিয়ে দিয়ে বলেছিল, ও ঠাকুরছি, তোমার গালের কোথায় যে কালি লাগিয়েছি ঠাউর করতে পারছি না গো। এই শুনে সবার কি হাসাহাসি, আমিও সবার সঙ্গে হেসেছিলাম, কারণ ওসব কথা আর আমার গায়ে লাগে না। তবে মায়ের বোধহয় সহ্য হয়নি। মা কাপড়ে মুখ গুঁজে সারা রাত কেঁদেছিলেন। জীবনে রবিদা ছিল প্রথম ভালোবাসা। ছোট থাকতে পাশের বাড়ির সুধা কাকিমার বাড়ি দৌড়ে চলে যেতাম আর রবিদার কাছে রাজ্যের গল্প শুনতাম। একদিন রবিদা আমার হাত ধরে বলেছিল, হ্যাঁ রে চাপি, বড় হয়ে আমাকে বিয়ে করবি? সেদিন লজ্জায় কিছু বলতে পারিনি, মুখ ফুটে ঘরে ছুটে এসেছিলাম। এরপর থেকে রবিদার সামনে যেতে ভারী লজ্জা পেতাম। তখন থেকে সেই ছিল আমার কল্পনার রাজকুমার। বড় হতে থাকে আর কল্পনার রাজ্য বিস্তৃত হতে থাকে। কল্পনার সবটাই ছিল রবিদাকে ঘিরে। ভাবতাম রবিদার কল্পনাও বুঝি আমায় নিয়ে, কিন্তু সে কল্পনা বেশি দিন টিকল না। যখন জেনেছিলাম আমার সই সুয়েলির সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছে, ছুটে গিয়ে রবিদাকে শুধলাম, তবে আমায় বিয়ে করবে বলেছিলে কেন? এই ও তো মজা মজা করে বলেছিলাম। তোর মতো কালীকে কে বিয়ে করবে রে? বলে খুব জোর হাসতে থাকলেন। আমিও হাসতে থাকি যে সত্যি লুকোনোর জন্য। ফিরে আসার সময় লজ্জা ঢাকতে নির্লজ্জের মতো বলেছিলাম, তোমার বিয়েতে একটা লাল টুকটুকে শাড়ি দিও, পরবো। রবিদা সেই কথা রেখেছিল। শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম, বড্ড বেনামানান লাগছিল। রবিদার পাশে কি সুন্দর রাজপুত্রের মতো দেখতে, আমাকে কি সেখানে মানায়? আমি খুব কেঁদেছিলাম সেদিন। আর ভগবানের উপর না বড্ড রাগ হয়েছিল। আমার দাদা দিদিরা কত সুন্দর দেখতে, আর আমার বেলায় কি সাদা রং কম পড়েছিল? বয়স 15 হতেই বাবা আমার বিয়ের তোড়জোড় শুরু করলেন, কিন্তু কেউ পছন্দ করে না। কারোর বা দুটো বউ, কারোর বা আমার বাবার বয়সের থেকেও বেশি। এই করতে করতে বয়স যখন 25-এর ঘরে, বৌদিরা বলা বলি করে, বাবা ঠাকুরজির জন্য কি কোনো রাজপুত্র আনবে বুঝি? যা গায়ের রঙের ছিরি! ছেলে পক্ষের সামনে নিজেকে হাজির করতে করতে আমি ক্লান্ত। আমাকে কোনো শুভ অনুষ্ঠানে যাওয়া বারণ ছিল। আমি অপয়া, অলক্ষ্মী, আমি গেলে অমঙ্গল হবে। এই বয়সে বর জোটাতে পারিনি যে। খুব বেশি কষ্ট পেয়েছিলাম সেদিন, যেদিন মেজদি তার বড় মেয়ের বিয়েতে আমাকে ছাড়া বাড়ির সবাইকে নিমন্ত্রণ করেছিল। শুনে মাও খুব কষ্ট পেয়েছিল, উনি আর যায়নি। সেদিন মায়ের কোলে মুখ গুজে খুব কান্না করেছিলাম। আজ আমার বিয়ে। আমার বয়স 37, পাত্রের বয়স 65। তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। ছেলেরা আবার বয়স কিসের? শুনেছি সুপাত্র। শুধু দাবি একটু বেশি, 10 ভরি সোনা আর নগদ 5,000 টাকা। জানি না দাদারা জোগাড় করতে পারলো কিনা। মা রাজি ছিল না, কিন্তু বাবা মারা যাওয়ার পর মায়ের কথার কোনো গুরুত্ব নেই। দাদারা সব জোগাড় করেছে। আমার সাজগোজ শেষ। কালো মুখে সাদা চন্দন মারালেও লাল লিপস্টিকটা বেমানান। যাই হোক, বিয়ে তো হচ্ছে, আর অপয়া অলক্ষ্মী কেউ বলবে না। বর এসে গেছে, সবাই হইচই করছে। কেউ আবার বুড়ো বর বলে খোঁটা দিচ্ছে। আমার কিছু যায় আসে না। কিছুক্ষণ পরেই লগ্ন। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি, কিন্তু বিয়েটা হলো না। পরের টাকা জোগাড় করতে পারেনি দাদারা। ভেবেছিল বিয়েটা হলেই হয়ে যাবে, কিন্তু পাত্রপক্ষ ভীষণ চালাক। আগে সব বুঝে নেবে, তারপর বিয়ে শুরু করবে। মা পায়ে ধরলেও কোনো লাভ হলো না। পর না দেওয়ায় বরপক্ষ চলে গেল। মা কান্না করলো। আমি ঘরে পাথরের মূর্তি হয়ে বসে রইলাম। কান্না করার মতো শক্তি ছিল না আমার। অনেক রাত হয়েছে। সবাই শুয়ে পড়লেও মা কাঁদছে। বড় বৌদি মাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, কালই যেন মা আমাকে নিয়ে কাশি চলে যায়।
এই বয়সে কোথায় যাবে আমাকে নিয়ে। তাই 7-5 না ভেবে বিয়ের বেনারসিটাকে ফাঁসের কড়ি দিয়ে ঝুলিয়ে পড়লাম। সারা রাত আমার লাশটা ঝুলছিল, কেউ টের পড়ো না। এখন আমাকে পড়ানো শেষ। ছাইগুলো ছড়িয়ে আছে, কালো ছাই। আচ্ছা বলুন তো, ফর্সা মানুষের পোড়ানো ছাই আর কালো মানুষের পোড়ানো ছাইয়ের রং কি আলাদা? তাহলে মানুষের মধ্যে কেন এত পার্থক্য? মৃত্যুর পর তো এই কালো রঙেই সবাইকে ফিরতে হবে। সেটা কেউ বুঝলো না, তাও ওরা আমাকে ঘেন্না করতো, বড্ড ঘেন্না করতো, যা আমি সইতে পারতাম না। এরকম সুন্দর সুন্দর মোটিভেশনাল গল্পের নোটিফিকেশান পেতে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।